সন্ধ্যার দিকে নাসিমা বেগম আরাধ্যের নাস্তা রেডি করে খাবারের ট্রেটা সাধনার হাতে ধরিয়ে দেয়। সাধনা গোল গোল চোখ করে নানির দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। নাসিমা বেগম সাধনার চাহনি উপেক্ষা করে তাড়া দিয়ে বললেন, যা এটি আরাধ্যের ঘরে দিয়ে আয়। সাধনা বিস্মিত স্বরে জিজ্ঞেস করলো, নানি আমি? সাধনার নানি বলল, হ্যাঁ তুই। সাধনা বলল, আমি কি করে চিনি না জানি না হুট করে অজানা একজনের রুমে নাস্তা নিয়ে যাবো, এটা কি ঠিক হবে? নাসিমা বেগম ক্লান্তি ভঙ্গিতে বলল, এখানে আওয়ার পর থেকে একটার উপর একটা দখল যাইতেছে, পোলাটার উপর দুপুরও ঠিক করে খাইতে পারে না। যাব নাস্তাটা দিয়া। নানির কথায় সাধনা বড্ড মায়া হয়, কিন্তু পরক্ষণেই একা আরবদের কামরায় যেতে হবে তা মনে করে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সাধনা ভিতর সুরে বলল, আমি একা যাব, ওর সাথে সুদাকে নিয়ে যাই। নাসিমা বেগম কিছুটা একটা ভেবে উত্তর দিল, আচ্ছা সুদা রেগে লইলে কইরা লই যা। সাধনা যেন কিছুটা স্বস্তি পেল, কিন্তু তখনও ভয়ে বুকটা দুঃখ করছে। খাবারের ট্রে নিয়ে সুদার সাথে আরবদের কামরার দিকে পা বাড়ায়। যত পা বাড়াচ্ছে ততই ভয় বাড়ছে। সাধনা দরজার সামনে আসতেই দেখে ভেতর থেকে আটকানো। সুদাকে দরজার টোকা দিতে ইশারা করে। সুদা মাথায় দুষ্ট বুদ্ধি এঁটে বিকট শব্দ করে দরজায় কড়া নাড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। সাধনা সুদার এই কাজে হতভম্ব হয়ে যায়। সাধনা কিছু বুঝে ওঠার আগেই সুদা অনেকটা এগিয়ে গিয়েছে। সাধনা সুদাকে আটকানোর জন্য পিছনে ফিরতে নেয়, এমন সময় আরাধ্য দরজা খোলে। সাধনার হাতে সব চা নাস্তা আরাধ্যের গায়ের উপরে যেয়ে পড়ে। আরাধ্যের সারা শরীর চা নাস্তায় মেখে যায়। সাধনা বড় বড় ভীতু চোখ করে আরাধ্যের দিকে তাকিয়ে আছে। সাধনার প্রাণ চায় চায় অবস্থা, কান্নাগুলো গলায় দলা পাকিয়ে আছে। আরাধ্য কিছু বলতে যাবে এর আগে সাধনা ভয়ে ঠোঁট উল্টে শব্দ করে কেঁদে ওঠে। সাধনা এখনো চোখ বন্ধ করে ঠোঁট উল্টে কান্না করছে। আরাধ্য সাধনার এমন কান্না দেখে বেবাচাকা খেয়ে হা করে তাকিয়েছে। ধীরে ধীরে সাধনার কান্নার শব্দ বেড়েই চলেছে। আরাধ্য অনুভূতি শূন্য হয়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। আরাধ্যের ধারণা এই বুঝেই পারে সব লোক জড়ো হয়ে যাবে। পরিস্থিতি সামাল দিতে কোনো উপায় না পেয়ে আরাধ্য সাধনাকে টেনে কামরার ভেতরে নিয়ে সে দরজা লক করে দেয়। আচমকা এমন কিছু হয়, সাধনা থমকে যায়। আরাধ্যের এমন কাজে সাধনা আরো বেশি ভয় পেয়ে যায়। যে সাধনা আজ অব্দি কোনো ছেলের সাথে ঠিকভাবে কথা বলেনি, সেই সাধনা কিনা একটা লোকের সাথে কামড়ায় বন্দি। সাধনা এবার ভয়ে আরো জোরও কান্না করতে লাগে। ভয়ে কান্না করা সাধনার বিশেষ গুণ। সাধনার কান্নার ব্রেক ক্রমশই বেড়ে চলেছে। সাধনার কান্না দেখে আরাধ্য ধমকের সরে বলল, চুপ, একদম চুপ, আর একবার কান্নার শব্দ বের হলে মুখ গ্লো লাগিয়ে দেব। আরাধ্যার ধমকে সাধনা কেঁপে ওঠে। অটোমেটিক কান্নার শব্দ থেমে যায়। মানুষটার সাথে প্রথম পরিচয় এভাবে ধমক খেতে হবে তা সাধনার জানা ছিল না। সাধনা কি এমন করেছে? না হয় একটু চা ফেলেছে তাই বলে এভাবে তাকে শাসাবে? কান্নার আওয়াজ বন্ধ হলেও চোখের পানি কিছুতেই বাদ মানছে। চাপা অভিমান, গুলগুল চোখ থেকে টক টক করে পানি যাচ্ছে। আরাধ্য এক পা করে সাধনার দিকে এগিয়ে আসে। সাধনা আলতো পায়ে পেছনের দিকে যাচ্ছে। একসময় দরজার সাথে সাধনার পিঠ ঠেকে যায়। আরাধ্যের একদম সাধনার কাছ ঘেঁষে সাধনার দিকে কিছুটা ঝুঁকে পড়ে। সাধনার সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। আরাধ্য সাধনার চোখের পানি মুছে দেয়। দুজনের মাঝে ইঞ্চিখানেক দূরত্ব। সাধনা ক্রমাগত ঠকঠক করে কাঁপছে। আরাধ্য সাধনার ভীত ভীত চেহারা দেখে আনমনেই হেসে ফেলে। কিছু বলার মতো মন আর হয়ে ওঠে না। খুব আদরে নিষ্পাপ চেহারা, ইচ্ছে করছে আদরে স্পর্শে ছুঁয়ে দিতে। মেয়েটার প্রত্যেকটা ভঙ্গিতেই যেন কোনো মোহমায়া লুকিয়ে আছে। আরাধ্য মুচকে হেসে সাধনার থেকে কিছুটা দূরে সরে যায়। শান্ত সুরে বলে ওঠে, রিল্যাক্স, ভয় পাওয়ার কিছু নেই, আই এম কিডিং। আরাধ্যের কথায় সাধনায় খুব একটা ভরসা করতে পারল না। ছোট ছোট চোখ করে আরাধ্যের দিকে তাকিয়ে আছে। আরাধ্য মুচকে এসে বলল, রিয়েলি? মজা করছিলাম,
ওই মুহূর্তে তোমার কান্না থামানোর চেয়ে ভালো কোনো আইডিয়া মাথায় আসছিল না। সাধনা আরাধ্যার কথায় হা হয়ে থাকে। কান্না থামানোর এটা কোনো উপায় হলো? আচ্ছা করে কয়েকটা কথা শোনাতে চাইলাম, কিন্তু নিজের বোকামির কথা মনে করে লজ্জায় মাথা নিচু করে নেয়। আরাধ্য আবারও বলল, আমার যদি ভুল না হয় তুমি সাধনা, রাইট? সাধনা নত মাথা দ্রুত দুবার হ্যাবোধক নাড়াল। তারপর আবার নীরবতা। আরাধ্য কপাল খুচকার করে লক্ষ্য করলো সাধনার কান্না থামলো, মুখে এখনো ভার। কেন জানে সাধনার এই ভারাক্রান্ত চেহারা আরাধ্যের সহ্য হচ্ছে না। কোথাও কে জানি মিসিং মনে হচ্ছে। যতটুকু জানি এই প্রথমবার তুমি এখানে এসেছো। আসার পর নিশ্চয়ই পুরো বাড়ি ঘুরে দেখার সুযোগ হয়নি। যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি তোকে পুরো বাড়ি ঘুরে দেখাতে পারি। আরাধ্যের কথা শুনে মুহূর্তেই সাধনার চোখ খুশিতে চকচক করে ওঠে। ছোট থেকে মায়ের কাছে এই বাড়ির অনেক গল্প শুনেছে। তখন থেকে সাধনা মুখ খুব ইচ্ছে ছিল কোনো একদিন এই বাড়ি ঘুরে দেখা। সাধনা এই সুযোগ হাতছাড়া করতে চায় না। মাথা তুলে উল্লাসিত সরে বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আপনার সাথে যেতে চাই, মানে ঘুরে দেখতে চাই। আরাধ্যের ঠোঁটের হাসি রেখা ফুটে ওঠে। সাধনার মুখে এই চামকতা সে তো দেখতে চেয়েছে। আরাধ্য ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, অপেক্ষা কর, আমি চেঞ্জ করে আসছি। সাধনা মাথা দুলিয়ে হ্যাসূচক উত্তর দেয়। আরাধ্য মিনিট 5-এর মধ্যেই চেঞ্জ করে আসে। চুল ঠিক করতে করতে সাধনার দিকে প্রশ্ন ছিল, প্রথমে কোন দিকে যেতে চাও, বাগান বাড়ির দিকে নাকি ছাদে? সাধনা আমতা আমতা স্বরে উত্তর দিল, আপনার যেখানে ভালো মনে হয়। আরাধ্য মুচকি হেসে সামনের দিকে পা বাড়ায়। সাধনা আরাধ্যকে অনুসরণ করে প্রথমে তার বাগান বাড়ির দিকে যায়। তারপর বাড়ির বিভিন্ন কামরা আর বিশেষ স্থানগুলো দেখে। এ বাড়ি অনেক বছরের পুরনো জমিদার বাড়ি। এ বাড়ি ঘিরে রয়েছে হাজারো গল্প কাহিনী। আরাধ্য এক এক করে সাধনাকে বলছে এইসব গল্প কাহিনী তাদের দাদা জান থেকে তা শোনা। সাধনা খুব মন দিয়ে আরাধ্যের কথা শুনছে। ছাদের দিকে এসে সাধনার চোখ ছানা বড়া হয়ে যায়। ইহা বড় চাঁদ, আকাশে পূর্ণ চাঁদ, চাঁদের আলো সবকিছু দিনের মতো স্পষ্ট। মৃদু সতেজ হাওয়া বসে। সাধনা কোনো কিছু পরনে না করে দৌড়ে ছাদের রেলিং ধরে দেয়। চোখ বন্ধ করে হাত মেলে সময়টাকে অনুভব করে। আরাধ্য মুচকি হেসে সাধনার পাশে চেয়ে দাঁড়ায়। মৃদু হাওয়া সাধনা কানে গুনগুন করে কিছু বলে যাচ্ছে। সাধনা ছোট বাচ্চাদের মতো জ্যোৎস্না বিলাস করছে, চেহারায় খুশির জ্বর। কে বলবে এই মেয়ে কিছুক্ষণ পূর্বে কান্নাকাটি করে চোখের জল নাকের জল এক করেছে। কথাগুলো শুনে ভেবে আরাধ্য মৃদু হাসে। আরাধ্য খুব গভীর কথায় কে লক্ষ্য করছে সাধনাকে। সাধনার ঠোঁট জোড়া বাতাসে তৃপ্তির করে কাঁপছে। খোলা চুল এ যেন কোনো রূপ রাজ্যের রাজকন্যা। আরাধ্যের মনে খুব ইচ্ছে জাগলো সাধনার এলোমেলো চুলগুলো ছুঁয়ে দিতে, কিন্তু পরক্ষণেই তার খেয়াল হলো সে এসব কি ভাবছে। এসব ভাবনা কি তাকে আদৌ বাড়ায়? এই মুহূর্তে আরাধ্য নিজের উপর খুব আশ্চর্য হচ্ছে। সে কেন সব করছে? সে তো এমন প্রকৃতির নয়। সে কেন এমন বিহেভ করছে? কই এর আগে তো কতবার নীলার আশেপাশে থেকেছে, তখন তো নীলার প্রতি এমন অনুভূতি জন্মায়নি। কতবার নীলাই বাড়ি ঘুরে দেখার জন্য আবদার করেছে, তখন তো আরাধ্য এড়িয়ে গেছে। তাহলে সাধনার বেলায় কেন সে এমনটা করছে? সাধনার মন ভালো করার জন্য, নাকি সাধনার কাছে থাকবে বলে? আরাধ্য গভীর ভাবনায় ডুবেছে। সাধনা পাশের মানুষটা কোনো সারা শব্দ না পেয়ে চোখ মেলে তার দিকে তাকায়। আরাধ্য খুব খুব গভীর মন দিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে। সাধনা এতক্ষণ খেয়াল না করলেও এবার খুঁটিয়ে খুঁটিয়ে আরাধ্যকে দেখতে লাগলো। আরাধ্য অন্যমনস্ক হয়ে যাওয়া সাধনার পাকাপোক্ত সুযোগ হলো। সাধনা উপলব্ধিত করলো আরাধ্য কোনো সাধারণ সুদর্শন নয়, যাকে বলে হাজারো একজন। তার মাঝে বিশেষ কিছু আছে। সাধনা চন্দ্রিমার কিরণের স্পষ্ট দেখতে পাচ্ছে আরাধ্যের ভাবনায় ডুবে থাকার সমুদ্রের মতো গভীর চোখ। ইংরেজিদের মতো গায়ের রং, লম্বা সরু নাক, মাথা ভরা জাগালো চুল, লাল ঠোঁট, আর সবচেয়ে আকর্ষণীয় হলো নিচের ঠোঁটের রেখার মাঝামাঝি লেগে থাকা তেলটা। সাধনার ধারণা ছিল সাধারণ মেয়েদের তিলে বেশি মানায়, কিন্তু আজ তার ধারণা ভুল প্রমাণিত হল। আরাধ্যকে না দেখলে তো সে জানতই না যে ছেলেদেরও তিলে এতটা মানায়। হঠাৎই আরাধ্য সাধনার দিকে ফিরে তাকায়।
দুজনের চোখাচোখি হয়। সাধনার সাথে সাথে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। সাধনার মনে সন্ধ্যার ঘটনাটা নিয়ে খচখচ করছে। সে ভীষণভাবে লজ্জিত। সাধনা গলা ছেড়ে নতস্বরে বলল, আই এম সরি, আসলে তখন ধাক্কা লেগে আপনার গায়ের উপর সব চানাচে পড়ে গেছে। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছিলাম না। আমি সত্যি খুব দুঃখিত। সাধনার গলার ভাঁজ পেয়ে আরাধ্য ধ্যান ভাঙে। ছোটের কোণে বিনিময়ে হাসি ফুটিয়ে বলল, ইটস ওকে, ছোট একটা ব্যাপার নিয়ে এত গিলটি ফিল করার প্রয়োজন নেই। অ্যাক্সিডেন্টলি হতেই পারে। আরাধ্যের কথায় সাধনা যেন কিছুটা স্বস্তি পেল। মনের ভোজটা নেমে গেল। আরাধ্যের জন্য অন্যরকম এক ভালো লাগার সৃষ্টি হলো। দুজনের মাঝে আবার নীরবতা। কিছুক্ষণ এভাবেই কাটে। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আরাধ্য মেঘ সরে সোজা একটা প্রশ্ন করে, এ বিয়ে নিয়ে কি তোমার কোনো আপত্তি আছে? আচমকা আরাধ্যের এমন প্রশ্নে সাধনা ভেবা চাকা খেয়ে যায়। এমন কোনো প্রশ্ন এই মুহূর্তে আরাধ্যার থেকে আশা করেনি সাধনা। সাধনা কি উত্তর দিবেই ভেবে পাচ্ছে না। কাউকে পছন্দ করো? কোনো রিলেশনশিপে আছে? আই মিন, কারোর সাথে প্রেম টেম আছে কি তোমার? আরাধ্য গড়িয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না। যা বলে সরাসরি বলে। খুব স্বাভাবিকভাবে সাধনাকে প্রশ্নগুলো করে। সাধনা আরাধ্যের প্রশ্ন এবার অবাকের শেষ পর্যায়ে। খানিকক্ষণ চুপ থেকে সাধনা মুখ খুলে বলল, বাবা মা আর পরিবারের সম্মান আমার কাছে সবার প্রথম। ওনাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আরাধ্য সাধনার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়েছে। সাধনাকে যতটা বাচ্চা মনে করেছে, সাধনা ততটা বাচ্চা না। বুদ্ধিমত্তার সাথে আরাধ্যের সব প্রশ্নের উত্তর দুলানেই দিয়ে দিল। সাধনা আরাধ্যকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মা খুঁজছে এই বাহানা দেখিয়ে ছাদ থেকে নেমে আসে। এদিকে ভোর সকালে হাফিজা খানম আর আজিজ খান ঢাকা থেকে এসেছে। তাদের না জানিয়ে ছেলেকে বিয়ে করিয়ে ফেলেছে বলে পুরো বাড়ি মাথায় চড়িয়ে গেছে। নিচের বৈঠকখানায় সকাল থেকে দফায় দফায় মিটিং চলছে। সাধনার মাও সেখানে ছিল। দুজনের মাঝে ছোট্টখাটো ঝামেলা কাটাকাটি, কথা কাটাকাটি হয়েছে। হাফিজা খানমের রাগান্বিত চওড়া স্বর পুরো বাড়িতে পাচ্ছে। আপদ আজিজ খান স্ত্রীকে শান্ত করার জন্য নিজের কামরায় নিয়ে এসেছে। হাফিজা খানও কামরায় পায়চারি করছে। এখনো রাগে ফুসছে। আজিজ খান চা খাচ্ছেন। এসব ঝামেলার মাঝে সকালের চা খাওয়া পর্যন্ত সুযোগ হয়নি স্বামীকে। এভাবে নিশ্চিন্তভাবে চা খেতে দেখে হাফিজা খানম কড়া গলায় বলল, তোমার বাবা মা কাজটা ভালো করেনি। তাদের ধারণা আমি ওনাদের থেকে ওনার ছেলেকে আলাদা করেছি, তাই আমার থেকে আমার ছেলেকে দূরে সরাতে চাইছি। প্রতিশোধ নিতে চাইছি, কিন্তু মনে রেখো আমি আর শেষ থেকে ছাড়ব। মুখ সামলে কথা বলো হাফিজা। আরাধ্যকে তোমার থেকে দূর করে বাবা মায়ের কি লাভ? আর বাবা তো বলেছে বাবা অসুস্থ, আরাধ্যর বিয়ে দেখতে চেয়েছে, তাই এমনটা করেছে। আমি বুঝতে পারছি না সাধনাকে নিয়ে তোমার সমস্যা কোথায়। সাধনা যথেষ্ট সুন্দরী, ভদ্র মেয়ে, আরাধ্যর জন্য পারফেক্ট। আজিজ খান স্ত্রীকে কথাগুলো খুব শক্ত গলায় বললেন। হাফিজা খানম স্বামীর দিকে তেড়ে এসে চেঁচিয়ে বললেন, তুমি কি মনে করো আমি 10 বছরের ছোট বাচ্চা? আমি কি কিচ্ছু বুঝি না? তোমার বাবার কিছু হয়েছে, একটা দিন আমাদের আসার অপেক্ষা করলে কি হতো? আজিজ খান বললেন, তুমি থাকলে কি বিয়েটা হতে দিতে? হাফিজা খান বললেন, হ্যাঁ, আমি থাকলে অবশ্যই এই বিয়ে হতে দিতাম না। কারণ আমার এই মেয়ে মাকে নিয়ে সমস্যা, মানে তোমার বোনকে নিয়ে। বুঝতে পারছো? কোনোদিন এই মেয়েকে নিজের ছেলের বউ মেনে নেব না। যে তোমার বাবা মা শুনেছে বড় আপার মেয়ে নীলার সাথে আরাধ্যের বিয়ের কথাবার্তা বলছি, আপনি নিজের নাতিনকে এনে আমার ছেলের সাথে জোরে বিয়ে করিয়ে দিল। আমি আজ অব্দি বুঝলাম না আমার বাবার বাড়ির মানুষকে নিয়ে তোমার পরিবারের এত সমস্যা কেন। আরাধ্য ছোট বাচ্চা নয় যে তাকে জোর করিয়ে বিয়ে করাবে। আরাধ্য অ্যাডাল্ট, নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে। আরাধ্যের সম্মতি ছাড়া কিছু হয়নি। স্বামীর কথায় আরো বেশি রেগে গেল হাফিজা খানম। দাঁত কামড়ে করে বললেন, মনে রেখো, আমার সন্তানদের জীবনের আমি কাউকে দখলদারি করতে দেবো না, সে যেই হোক না কেন। আজিজ খান স্ত্রীর কথা শুনে রেগে কামরা থেকে বেরিয়ে গেল। পরিবারের টলার দিয়ে হেরিক রাখবে।
আজকের পর্ব এ পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।